আসসালামু আলাইকুম। কিডোরা স্মার্ট প্যারেন্টিং পডকাস্টের সিরিজের আজকে তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর তাহমিনা ফেরদৌস তন্নি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন স্ত্রী ও প্রসূতিবিদ্যা নিয়ে কর্মরত ডক্টর জুলফা সুলতানা সানাম। স্বাগতম ডক্টর সানাম। ধন্যবাদ ডক্টর তন্নি আপু। আমাদের গত দুটি পর্বে আমরা মায়েদের মানসিক ও শারীরিক পরিবর্তন নিয়ে অনেক কথা বলেছিলাম। তো আজকের পর্বটি একটু টেকনিক্যাল, কিন্তু এটা আবার মায়েদের জন্য ও বাচ্চার সুরক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আজ আমরা কথা বলবো গর্ভাবস্থার প্রথম ৩ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টেস্ট আর হচ্ছে দৈনন্দিন অসুস্থতায় ওষুধের ব্যবহার নিয়ে। একদম ঠিক তো ডক্টর সানা। মায়েরা প্রথমবার ডাক্তারের কাছে যখন যান তো ডাক্তাররা বেশ কিছু ব্লাড টেস্ট দিয়ে থাকেন। আমাদের প্রশ্নটা ৩১ নম্বর প্রশ্নটা এখান থেকেই শুরু হবে। গর্ভাবস্থার শুরুতে সুগার টেস্ট এবং থাইরয়েড হরমোন চেক আপ করা হয়। এই যে থাইরয়েড হরমোন টেস্ট বা সুগার টেস্ট করা হয়, এগুলো কেন সবচেয়ে বেশি জরুরি বলে মনে করছেন? তনি আপু, আমাদের কাছে অনেক মায়েরা এসে বলেন যে আমার তো জীবনেও ডায়াবেটিস বা থাইরয়েডের কোনো সমস্যা ছিল না, তাহলে আমি কেন শুধু শুধু এত টাকা দিয়ে এই পরীক্ষাগুলো করাতে যাব? তো এর আসলে বৈজ্ঞানিক কারণটি অত্যন্ত স্পর্শকাতর। আর গর্ভাবস্থার প্রথম ৩ মাসে বাচ্চার নিজস্ব কোনো থাইরয়েড গ্রন্থি থাকে না। তো ওই সময়টাতে তার ব্রেন বা মস্তিষ্কের গঠনের জন্য সে কিন্তু পুরোপুরিভাবে মায়ের থাইরয়েড হরমোনের উপরেই নির্ভরশীল থাকে। আর মায়ের যদি থাইরয়েডের তখন হরমোনের কোনো ঘাটতি থাকে বা আমরা হাইপোথাইরয়েডিজম যেটাকে বলি, যদি মায়ের হাইপোথাইরয়েডিজম থেকে থাকে, তখন হচ্ছে বাচ্চার আইকিউ কমে যেতে পারে বা মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে ওই সময়। সেক্ষেত্রে আপনার সুগার বা ডায়াবেটিস পরীক্ষার প্রয়োজনটা কেন? আপু, গর্ভাবস্থার শুরুতে মায়ের রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা যদি বেশি থাকে, তবে কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি, বিশেষ করে হার্টের ত্রুটি হওয়ার এবং আর্লি মিসক্যারেজের ঝুঁকি কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়। তো তাই প্রথম ভিজিটেই খালি পেটে সুগার, যেটা আমরা ফাস্টিং ব্লাড সুগার টেস্ট বলি। জি। এই ফাস্টিং ব্লাড সুগার টেস্ট এবং টিএসএইচ মানে থাইরয়েড হরমোনের জন্য যে টেস্টটা, এই টিএসএইচ পরীক্ষা করা একদম বাধ্যতামূলক। সব সব মাকেই করানো হয় যেন শুরুতেই আমরা ওষুধ দিয়ে এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। চমৎকার। এবার আসি ৩২ নম্বর প্রশ্নে। জানি আমাদের মায়েদের মনে অনেক কৌতূহল থাকে। প্রেগন্যান্সির ১২তম সপ্তাহে ঘাড়ের পেছনে তরল মাপার পরীক্ষা বা অ্যান্টি স্ক্যান কেন করা হয়? আম প্রথম ট্রাইমেস্টারের একদম শেষ দিকে, হুম। অর্থাৎ ১১ থেকে ১৩ সপ্তাহের মধ্যে একটি বিশেষ আল্ট্রাসাউন্ড করা হয়। যাকে আমরা, এই যে আপনি যেটা বললেন এনটি, যেটা হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সলিউসেন্সি বা এনটি স্ক্যান বলে থাকি। এই স্ক্যানে বাচ্চার ঘাড়ের পেছনের অংশে যে স্বচ্ছ তরল বা ফ্লুইড জমে থাকে, ফ্লুইডটা থাকে, তার পুরুত্ব মাপা হয়। এই তরল মাপ দিয়ে আসলে কি বোঝা যায় ডক্টর সানা? আম তনি আপু, আমরা যদি তরলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি পেয়ে থাকি, যদি বেশি হয়ে থাকে, তবে কিন্তু এটি একটি বড় ধরনের সংকেত যে বাচ্চার ডাউন সিনড্রোম, আমরা কম বেশি সবাই জানি ডাউন সিনড্রোম সম্পর্কে। ডাউন সিনড্রোম একটি রোগ, ডাউন সিনড্রোম বা অন্য কোনো জেনেটিক এবং হার্টের ত্রুটি থাকতে পারে। তো এটি একটি স্ক্রিনিং টেস্ট যা আমাদের বলে দেয় যে মানে গর্ভের বাচ্চাটির কোনো বড় ধরনের জন্মগত ত্রুটি নিয়ে এসে জন্মানোর ঝুঁকি আছে কিনা তার। আর এর সাথে আমরা বাচ্চার নাকের হাড় বা নেজাল বোন তৈরি হয়েছে কিনা সেটাও চেক করে নেই। আচ্ছা, এই স্ক্যানের কথা যেহেতু উঠলোই, আমরা আমাদের ৩৩ নম্বর প্রশ্নটা চলে আসি। গর্ভাবস্থায় এনআইপিটি টেস্ট বা ডাবল মার্কার টেস্ট কাদের জন্য জরুরি এবং এই টেস্ট দিয়ে কি জানা যায়? আপু, গর্ভাবস্থায় অ্যান্টি স্ক্যানের পাশাপাশি আমরা অ্যান্টি স্ক্যানের সাথে আমরা মায়ের রক্ত নিয়ে একটি ডাবল মার্কার, যেটা আপনি বললেন, ডাবল মার্কার টেস্টটা করতে দেই। এই ব্লাড টেস্ট এবং আল্ট্রাসাউন্ডের রিপোর্ট মিলিয়ে একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা মূলত ডাউন সিনড্রোমের ঝুঁকি, মানে এটার ডাউন সিনড্রোমের ঝুঁকিটা হিসেব করি। আর হচ্ছে এনআইপিটি, যেটা হচ্ছে নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং, আপনি একটু আগে বললেন, এটা হলো আরো আধুনিক একটি রক্ত পরীক্ষা। এটি কাদের করতে দেওয়া উচিত বা আপনি মনে করছেন যে কাদের করতে দেওয়া হয় আসলে? আপু, গর্ভাবস্থায় বাচ্চার ডিএনএর কিছু অংশ মায়ের রক্তে মিশে থাকে। হুম। তো এনআইপিটি টেস্টে মায়ের রক্ত থেকেই বাচ্চার ডিএনএ বিশ্লেষণ করে জেনেটিক ত্রুটিগুলো ৯৯% নির্ভুলভাবে ধরা হয়।
তো আম বিশেষ করে যেসব মায়ের বয়স ৩৫ বছর বা তার ঊর্ধ্বে, ৩৫ বা তার বেশি, যাদের পরিবারের জেনেটিক রোগের একটা হিস্ট্রি আছে, একটা রোগের ইতিহাস আছে, অথবা যাদের অ্যান্টি স্ক্যানের রিপোর্ট হাই রিস্ক এসেছে, তাদের জন্য এনআইপিটি করা আম অত্যন্ত জরুরি। এটি করলে অনেক অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ টেস্ট, যেমন ধরেন পেটে সুই ফুটিয়ে পানি বের করা বা অ্যামনিওসেন্টেসিস থেকে মাকে বাঁচানো যায়। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এবার টেস্টের গণ্ডি পেরিয়ে আমাদের দৈনন্দিন জীবনে কিছু সমস্যায় আসে। আমাদের ৩৪ নম্বর প্রশ্ন, প্রেগন্যান্সিতে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা হলে সাধারণ পেইন কিলার খাওয়া কতটা নিরাপদ? আম গর্ভাবস্থার শুরুতে হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ওঠানামা করা এবং রক্ত চলাচল বেড়ে যাওয়ার কারণে আম মাথা ব্যথা খুব সাধারণ একটি সমস্যা হয়ে থাকে মায়েদের মধ্যে। যাদের আগে থেকেই মাইগ্রেনের সমস্যা আছে, মাইগ্রেনে সাফার করছেন, তাদের কষ্টটা তখন কিন্তু আরো বেড়ে যায়, হুম। দ্বিগুণ হয়ে যায়। মাথা ব্যথা হলে সাধারণ প্যারাসিটামল যেটা আমরা নেই। তো প্রেগন্যান্সিতে কিন্তু সাধারণ প্যারাসিটামল খাওয়া মানে একদম নিরাপদ। নরমালি এটি কিন্তু প্রেগন্যান্সির ক্যাটেগরি বি ওষুধ, যা বাচ্চার কোনো ক্ষতি করে না। কিন্তু কোন ধরনের পেইন কিলার গুলো আসলে আমরা এই সময়ে খাওয়া একেবারে নিষেধ বলব? আম তন্নি আপু, প্যারাসিটামল ছাড়া অন্য যেকোনো শক্ত পেইনকিলার বা হচ্ছে NSAIDs যেগুলো আমরা বলে থাকি, যেমন আইবুপ্রোফেন, কেটোরাল্যাক বা নেপ্রোক্সেন, এই ধরনের ওষুধগুলো গর্ভাবস্থায় বিশেষ করে ১ম ৩ মাসের সময়টাতে এগুলা খাওয়া সম্পূর্ণ নিষেধ। আমরা এগুলো খেতে নিষেধ করে থাকি। আর এগুলো বাচ্চার কিডনি এবং হার্টের মারাত্মক ধরনের ক্ষতি করতে পারে। তাই মাথা ব্যথা করলে প্যারাসিটামল খেয়ে একটি মানে অন্ধকার, শান্ত, চুপচাপ জায়গায় শান্ত ঘরে বিশ্রাম নেওয়া এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করাটাই হচ্ছে মানে সবচেয়ে ভালো সমাধান। আজকের পর্বের ১ম অংশের শেষ প্রশ্ন অর্থাৎ ৩৫ নম্বর প্রশ্ন। গর্ভাবস্থায় সাধারণ সর্দি, জ্বর বা কাশি হলে অ্যান্টিবায়োটিক বা ওষুধ খাওয়ার সঠিক নিয়ম বা এটার জন্য আপনি কি পরামর্শ দিবেন? আম প্রেগন্যান্সিতে আপু মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। হুম। ইমিউনিটিটা কমে যায়। তাই সর্দি, জ্বর হওয়াটা খুব স্বাভাবিক, হতেই পারে। তবে ১ম ৩ মাসে মায়ের শরীরের তাপমাত্রা যদি ১০১ বা ১০২ ডিগ্রির ফারেনহাইটের বেশি উঠে যায়, তা কিন্তু বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই জ্বর আসলে সাথে সাথে প্যারাসিটামল খেয়ে জ্বর নামিয়ে ফেলতে হবে এবং জলপট্টি দিতে হবে। আর অ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপের ক্ষেত্রে আপনি নিয়মটা কি বলবেন? আম ফার্মেসি থেকে নিজে কোনো কাশির সিরাপ বা অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া মোটেও যাবে না। এটা শুধু গর্ভাবস্থায় না। এটা আমরা যেকোনো নরমালি, সময়ে হ্যাঁ, হ্যাঁ, যেকোনো সময়ে এটা উচিত না। আর বেশিরভাগ সর্দি জ্বরই কিন্তু ভাইরাস জনিত। যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোলই নেই রোলই বলতে নেই। গেলে, হ্যাঁ। হ্যাঁ। তো তবে ডাক্তার যদি পরীক্ষা করে দেখেন যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, যেমন গলায় ইনফেকশন অথবা ইউরিন ইনফেকশন, তখন কিন্তু তিনি প্রেগন্যান্সিতে নিরাপদভাবে নেয়া যায়, প্রেগন্যান্সির জন্য, বাচ্চার জন্য সেফ এমন ধরনের অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকেন, যেমন পেনিসিলিন বা সেফালোস্পোরিন গ্রুপের ওষুধগুলো দিয়ে থাকেন। আ আমরা দিয়ে থাকি। আর ঘরোয়া উপায়ে আদা লেবুর চা, তারপর হচ্ছে গরম পানিতে গার্গল করা এবং ভাপ, মানে যেটা স্টিম আমরা ভাপ স্টিম নেই, নেই, হ্যাঁ। হ্যাঁ, ভাপ নেওয়াটা সর্দি কাশির জন্য সবচেয়ে নিরাপদ ও কার্যকরী। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। কিডোর স্মার্ট প্যারেন্টিং এর আজকের এই অংশে আমরা অত্যন্ত টেকনিক্যাল কিন্তু জরুরি কিছু বিষয় নিয়ে একদম পরিষ্কার একটা ধারণা পেলাম। বেশ কিছু বিষয় নিয়ে ডক্টর সানা আমাদের কিছু আমাদের ধারণা ক্লিয়ার করলেন। কিডোর স্মার্ট প্যারেন্টিং এর আজকের আয়োজনের গত অংশে আমরা ওষুধ নিয়ে অনেক জরুরি কিছু কথা বলেছি। এবার একটু মায়েদের রূপচর্চা বা মানসিক প্রশান্তির দিকে যাব। প্রেগনেন্ট হলে আমাদের মায়েদের ত্বকে অনেক ধরনের পরিবর্তন আসে, অনেক চেঞ্জ আসে। বিশেষ করে চুল থেকে শুরু করে স্কিন, অনেক ধরনের অনেক টেনশন মায়েরা করেন। চুল পড়ে যাচ্ছে, স্কিন রাফ হয়ে যাচ্ছে বা অনেকে বলে বেশি অয়েলি হয়ে যাচ্ছে, চামড়া উঠছে। এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। আমাদের ৩৬ নম্বর প্রশ্নটি হলো, প্রেগন্যান্সির শুরুতে মুখে ব্রণ বা মেস্তা, হুম, হুম। এটা নিয়ে আসলে অনেক মায়েদের কমপ্লেইন যে আমার জীবনে কখনো মুখের মধ্যে একটা দাগও হয়নি, কিন্তু এখন আমার মুখের মধ্যে ব্রণ কেন হচ্ছে, এত বেশি কেন হচ্ছে? বা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে অনেকে। এই যে ব্রণ বা মেস্তা এগুলো কেন হয়? বা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা কি এক্ষেত্রে ক্ষতিকর? আহ তনি আপু, গর্ভাবস্থায় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যে ২ টা হরমোন, এগুলোর পাশাপাশি
এমএসএইচ মানে হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। হুম, হুম। এই হরমোন এই মানে এমএসএইচ নামের একটি হরমোনও কিন্তু আমাদের শরীরে অনেক বেড়ে যায়। ওকে। তো এর ফলে কিন্তু ত্বকে মেলানিন উৎপাদন বৃদ্ধি পায়, বেড়ে যায়। যাদের ত্বক একটু সেনসিটিভ তাদের গালে, নাকে বা কপালে কালচে ছোপ, ছোপ দাগ পড়ে। আর হচ্ছে যাকে আমরা মানে এই দাগটাকে আমরা মেস্তা বা মাস্ক অফ প্রেগন্যান্সি হুম, হুম। ক্লোয়েজমা বলে থাকি। আবার অনেকের প্রচুর সিবম তৈরি হয় মুখে ব্রণে ভরে যায়। আর মায়েরা তখন আয়না দেখে ডিপ্রেসড হয়ে যান এবং চট করে ফার্মেসি বা পার্লার থেকে দেখা যায় যে ফেয়ারনেস ক্রিম বা ব্রণের মলম কিনে এনে ব্যবহার করতে শুরু করে দেন। এটি আসলে রাইট। কতটা ভয়ংকর? মানে ভয় কি আসলে এটা? হ্যাঁ, আপু এটি মারাত্মক ভয়ের একটি বিষয়। এটি খুবই ডেঞ্জারাস। কারণ হচ্ছে বাজারে থাকা বেশিরভাগ কড়া মানে ফেয়ারনেস ক্রিম যেগুলা আমরা পাই, এগুলো হচ্ছে অ্যান্টি এজিং বা ব্রণের ক্রিমে রেটিনল বা ভিটামিন এ ডেরিভেটিভ মানে রেটিনলটা হচ্ছে একটা ভিটামিন এ ডেরিভেটিভ স্যালিসিলিক অ্যাসিড বা হাইড্রোকুইনন থাকে। হুম, হুম, তো হুম। বিশেষ করে রেটিনল অথবা আপনার রেটিনয়েড জাতীয় ক্রিম ত্বকের মাধ্যমে রক্তে মিশে পেটের বাচ্চার কিন্তু জন্মগত ত্রুটি যেটাকে আমরা হুম, হুম। teratogenic effect বলে থাকি, এটা ত্রুটি তৈরি করতে পারে। তাহলে রূপচর্চার নিরাপদ উপায়টা কি? আপু ১ম ৩ মাস সব ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট আর হচ্ছে করা ফেয়ারনেস ক্রিম এবং ব্রণের ওষুধ একদম বন্ধ রাখতে হবে। আর হচ্ছে শুধু একটি ভালো মানের প্রেগন্যান্সি সেফ ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। আ আর এই মেস্তা বা দাগগুলো ডেলিভারির পর কিন্তু হরমোন যখন স্বাভাবিক হয়ে যায় আমাদের শরীরে, তখন এমনিতেই এগুলো চলে যাবে। চলে যায়। তো এগুলো নিয়ে আসলে মন খারাপ করার বা মানে খুব স্ট্রেস নেওয়ার কিছুই নেই। একদম ঠিক কথা ডক্টর সানা। রূপচর্চার সাথে আমাদের ৩৭ নম্বর প্রশ্নটি জড়িত। অনেক মা জানতে চান গর্ভাবস্থার ১ম ৩ মাসে পার্লারে গিয়ে চুলের কালার, রিবন্ডিং বা কেমিক্যাল ট্রিটমেন্ট করা কতটা ঝুঁকিপূর্ণ? আপু গর্ভাবস্থার ১ম ১২ সপ্তাহ হলো মানে ১ম ৩ মাস হুম, হুম। বাচ্চার অর্গানোজেনেসিস বা প্রধান অঙ্গ-প্রত্যঙ্গ তৈরির একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি সবচেয়ে নাজুক, সবচেয়ে ক্রিটিক্যাল একটি সময়। পার্লারে চুল রিবন্ডিং, তারপর স্মুথনিং বা কড়া কালার করার সময় অ্যামোনিয়া এবং হচ্ছে ফর্মালডিহাইড এর মতো কড়া কেমিক্যাল ব্যবহার করা হয় কিন্তু এসব জিনিসে। তো এগুলো তো আসলে চুলে ব্যবহার করা হয়। অনেক মায়েদের কিন্তু এই প্রশ্ন থাকে যে এগুলো তো চুলে ব্যবহার করছে তাহলে এগুলো মানে বাচ্চার কি ক্ষতি করবে? পেটের সাথে এটার কি সম্পর্ক? বা বাচ্চার সাথে এটার কি সম্পর্ক? তো ইউজ হচ্ছে চুলে। আম হ্যাঁ, ঠিক। কিন্তু এই কেমিক্যাল গুলোর যে তীব্র ঝাঁঝালো গন্ধ বা ঘ্রাণ বা এডেড পারফিউম থাকে এগুলোতে, তা কিন্তু মা নিঃশ্বাসের মাধ্যমে সরাসরি গ্রহণ করেন। আমরা হুম, কিন্তু কম বেশি পার্লারে সবাই গিয়েছি, এই হুম, জিনিসগুলো করেছি। সো আমরা জানি এগুলো কিন্তু খুব আনকমফোর্টেবল, আনপ্লেজেন্ট একটা স্মেল, খুবই হুম, কড়া। হুম। মানে নাকে জ্বালা-পোড়া হয়। তো এছাড়া আসলে আপু চুলের গোড়া বা স্ক্যাল্প এর মাধ্যমেও কিন্তু কিছু কেমিক্যাল আমাদের রক্তের সাথে মিশে যায়। পোরস এর মাধ্যমে ঢুকে আমাদের মানে একদম আন্ডারলাইং যে ব্লাড ব্লাড ফ্লোটা ভেসেল হয় গুলো ও আছে ব্লাড ভেসেল গুলোতে হ্যাঁ, হ্যাঁ, এগুলোর সাথে মিশে যায়। ওইখানে মিশে যায়। তো তাই ১ম ৩ মাসের যেকোনো ধরনের হেয়ার কালার বা কেমিক্যাল ট্রিটমেন্ট সম্পূর্ণ এড়িয়ে চলাটা ভালো। আর যদি নিতান্তই চুল কালার করতেই হয়, তবে ১২ সপ্তাহ পার হওয়ার পর অ্যামোনিয়া ফ্রি বা অর্গানিক মেহেদি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। খুব সুন্দর একটি গাইডলাইন। এবার আসি আমাদের দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় কুসংস্কারগুলোতে। আমাদের ৩৮ নম্বর প্রশ্ন। গর্ভাবস্থায় আনারস, পেঁপে, কাঁচা পেঁপে, তেঁতুল খেলে কি গর্ভপাত হয়? এটা আসলে মানে কমন একটা সিনারিও যে বাচ্চা পেটে আসার পর থেকে কাঁচা পেঁপে খাওয়া যাবে না। আনারস খেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে যেকোনো মুহূর্তে। এসিডিক এটা। হুম। এবং কাঁচা পেঁপে খেলে কাঁচা পেঁপেতে সমস্যা হতে পারে। তেঁতুল নিয়েও অনেক ধরনের কথা আছে। গর্ভাবস্থায় নিষিদ্ধ খাবারগুলো আসলে কি, কি? তন্নি আপু এই প্রশ্নটি ছাড়া তো আমাদের কোনো পেশেন্ট ভিজিট শেষই হয় না বলতে গেলে। আমাদের দেশের মায়েরা প্রেগন্যান্ট হলেই সবার আগে আনারস আর পেঁপে খাওয়া বন্ধ করে দেন। এক্সাক্টলি এটার সাথে আবার একটা গাজরও অনেকে হ্যাঁ, নিষেধ করেন। রাইট। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে একদম পাকা পেঁপে বা পাকা আনারস পরিমিত পরিমাণে খেলে গর্ভপাতের কোনো ধরনের কোনো ঝুঁকি নেই। এগুলো বরং ভিটামিনের খুব ভালো একটা উৎস বলা যায়। হুম, হুম। কিন্তু কাঁচা পেঁপের ক্ষেত্রে তো কিছুটা সতর্কতা আছে, তাই না? হ্যাঁ, আপু অবশ্যই একদম মানে ধরেন একদম কাঁচা পেঁপে যেটা, কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে লেটেক্স এবং প্যাপিন থাকে। যা অনেক সময় জরায়ুর সংকোচন বা কন্ট্রাকশন তৈরি করতে পারে। হুম, হুম, হুম। আর আনারসে ব্রোমেলিন থাকে, তবে গর্ভপাত ঘটাতে হলে কিন্তু একজনকে
এক ভাষায় এক বসায় ৭ থেকে ৮ টি আস্ত আনারস খেতে হবে। এক্সাক্টলি। তো যা আসলে অসম্ভব। এটা কখনো সম্ভবই না। আর তেঁতুল তো জাস্ট একটা টক ফল। এতে হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা মর্নিং সিকনেস বা বমি ভাব কাটাতে জাদুর মতো কাজ করে। এটি খাওয়া একদম নিরাপদ। এখানে কোনো সমস্যা নেই। তাহলে গর্ভাবস্থায় আসলে কোন, কোন খাবারগুলো নিষিদ্ধ বলে আমরা চিহ্নিত করতে পারি? বা কোন খাবারগুলো আসলে মায়েদেরকে আমরা না খেতে বলতে পারি? উম আ আপু আসল নিষিদ্ধ খাবারগুলো নিয়ে আমরা কথা বলি না। গর্ভাবস্থায় কোনোভাবেই কাঁচা বা আধা সেদ্ধ মাংস যেমন হচ্ছে স্টেক, হুম, হুম, স্টেক হুম। খাই আমরা রেয়ার হ্যাঁ, মিডিয়াম। হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলো আর হচ্ছে কাঁচা ডিম। আর পেস্চারাইজেশন করা ছাড়া দুধ অনেকেই অনেক সময় খেয়ে ফেলেন। পাস্তুরাইজ করা ছাড়া হ্যাঁ, দুধগুলো ওগুলো ওগুলো এভয়েড করতে হবে এবং অতিরিক্ত পারদ বা মার্কারিযুক্ত সামুদ্রিক মাছ যেগুলো আছে এগুলো একদম খাওয়া যাবে না। আর এগুলো থেকে কিন্তু লিস্টেরিয়া বা সালমোনেলা ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। চমৎকার ডক্টর সানা। এবার ৩৯ নম্বর প্রশ্নটি আরেকটি দেশীয় মিথ নিয়ে। প্রেগন্যান্সিতে জাফরান দুধ, কালোজিরা বা মধু খেলে কি বাচ্চা ফর্সা হয়? এটা কিন্তু আমাদের মায়েদের অনেকের প্রশ্ন যে জাফরান দুধ খাও বা হলুদ মিশ্রিত দুধ খাও। এগুলো খেলে বাচ্চার গায়ের রং সাদা হবে। এসব গরম তাসির এই খাবারে গর্ভপাতের ঝুঁকি কি বাড়ায় এগুলো? আপু ১ম কথা হচ্ছে বাচ্চার গায়ের রং কেমন হবে? এটা হচ্ছে মানে শতভাগ নির্ভর করে বাবা-মায়ের জেনেটিক্স বা ডিএনএ এর উপর। হুম। এটার সাথে কোনো খাবারের সাথে কোনো কিছুই নেই, কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে এমন কোনো খাবার বা জাফরান দুধ নেই যা খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয়ে যাবে। এটি সম্পূর্ণ একটি মিথ। এটা তাহলে এই খাবারগুলো ঝুঁকির দিকটা কি? আম দেশীয় বা আয়ুর্বেদিক চিকিৎসায় কালোজিরা, কাঁচা রসুন, মধু বা অতিরিক্ত জাফরানকে গরম তাসির বা শরীর গরম করা খাবার বলা হয়। হুম, হুম, হুম। গর্ভাবস্থার শুরুতে মাত্রাতিরিক্ত কালোজিরা বা হচ্ছে কাঁচা মসলা খেলে তা কিন্তু অনেক সময় জরায়ুকে স্টিমুলেট করতে পারে। হ্যাঁ। তাই ১ গ্লাস দুধে ১ চিমটি জাফরান বা ১ চামচ মধু খাওয়া যেতেই পারে, স্বাভাবিক। কিন্তু বাচ্চা ফর্সা করার আশায় এগুলো অতিরিক্ত মাত্রায় খেয়ে ১ম ৩ মাসে একেবারেই মানে এই জিনিসটা, এই অভ্যাসটা উচিত না। আজকের এই অংশে আসলে শেষ প্রশ্নে চলে আসছি আমরা একদম। এটি ধর্মীয় অনুভূতির সাথে জড়িত আমার ৪০ নম্বর প্রশ্নটা। প্রেগন্যান্সির ১ম ৩ মাসে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা রোজা রাখা পেটের বাচ্চার জন্য আসলে কতটা নিরাপদ? আপু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছেন, প্রশ্ন করলেন আপনি। ১ম ৩ মাসে মায়ের শরীরে এমনিতেই বমির কারণে প্রচুর পরিমাণে পানি হুম, শূন্যতা হুম, বা হুম। ডিহাইড্রেশন থাকে। আর ব্লাড প্রেশারও তখন লো থাকে। হুম, এর মধ্যে যদি একজন মা আপনার ১৪ থেকে ১৫ ঘন্টা পানি ও খাবার ছাড়া রোজা রাখেন, হুম। তবে কিন্তু তার রক্তে গ্লুকোজের পরিমাণটা মারাত্মক ভাবে কমে যায়। হ্যাঁ, মানে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তখন। তাহলে সেক্ষেত্রে আসলে এটা বাচ্চার উপর কি ধরনের প্রভাব বিস্তার করে? এহ আপু দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে আম মায়ের শরীরে কিন্তু হুম, হুম। কিটোন বডি তৈরি হয় যা হচ্ছে সরাসরি বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের গঠনের জন্য খুবই ক্ষতিকর। হুম, হুম, হুম। আর এছাড়া তীব্র ডিহাইড্রেশন থেকে কিন্তু মিসক্যারেজের ঝুঁকিটাও অনেক পরিমাণ বেড়ে বেড়ে যায়। যায়। ইসলাম ধর্মে আমাদের কিন্তু পরিষ্কার বলা আছে যদি রোজা রাখলে মা বা তার গর্ভের সন্তানের কোনো ধরনের ক্ষতির আশঙ্কা থেকে থাকে, তবে কিন্তু রোজা না রাখার অনুমতি আছে। আর হচ্ছে পরে তা কাজা করে নেওয়া যায়। কোনো সমস্যা নেই এতে। তাই চিকিৎসা বিজ্ঞানের আলোকে গর্ভাবস্থার ১ম ৩ মাসে রোজা রাখা বা দীর্ঘ উপবাস থেকে বিরত থাকাই সবচেয়ে নিরাপদ মা এবং বাচ্চার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। কিডোরা স্মার্ট প্যারেন্টিং এ দর্শকদের আজকে আমাদের স আ আম দ আজকে আমাদের দর্শকদের জন্য সমাজে প্রচলিত অনেক ভুল ধারণা থেকে বের করে আনতে আমরা চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমাদের আজকের আলোচনা। কিডোরা স্মার্ট প্যারেন্টিং আজকের এই পর্বের একদম শেষ অংশে আমরা চলে এসেছি। ডক্টর সানা ১ম ট্রাইমেস্টারের মায়েরা নিজেদের দৈনন্দিন কাজ নিয়ে অনেক বেশি কনফিউশন এ ভোগেন। পরিবার থেকেও অনেক সময় বলা হয় যে একদম শুয়ে থাকতে। এখান থেকে আমার ৪১ নম্বর প্রশ্নটি, গর্ভাবস্থায় ভারী বালতি তোলা বা কাপড় কাচা বা সিঁড়ি ভাঙার ক্ষেত্রে সঠিক নিয়ম ও সতর্কতা কি? তো নেবু ১ম কথা হচ্ছে গর্ভাবস্থা কোনো অসুস্থতা নয়। এটা এক্সাক্টলি। হচ্ছে হুম, একটা ব্লেসিং, এটা একটা এনজয় করার পিরিয়ড। এটা হচ্ছে খুব ন্যাচারাল একটা প্রক্রিয়া। হুম, হুম, হুম। তাই ১ম ৩ মাসে মায়েদের একদম শুয়ে থাকার বা হচ্ছে আপনার বেড রেস্ট, কমপ্লিট বেড রেস্ট এর কোনো মানে বৈজ্ঞানিক ভিত্তি নেই।
আর যদি না তার আগে থেকে তার ব্লিডিং এর বা অন্য কোনো ধরনের জটিলতার হিস্ট্রি যদি থেকে না থাকে আরকি। স্বাভাবিক রান্না করা, হাঁটাচলা করা একদম নিরাপদ। দৈনন্দিন জীবনে আমরা যাই করি সবকিছুই করা যাবে। কিন্তু ভারী কাজ করা যেমন হচ্ছে কাপড় কাচা বা সিঁড়ি ভাঙার ক্ষেত্রে কি কোনো সতর্কতার প্রয়োজন আছে? আপু ভারী বালতি তোলা বা হচ্ছে পানি টানা বা নিচু হয়ে অনেকক্ষণ ধরে ভারী কাপড় কাচার সময় কিন্তু পেটের নিচের অংশে বা পেলভিক ফ্লোরে হঠাৎ করে আপনার প্রচন্ড চাপ পড়ে। হুম, হুম, হুম। এই প্রেগন্যান্সিতে কিন্তু হরমোনের কারণে লিগামেন্টস গুলো এমনিতেই নরম থাকে, সেনসিটিভ থাকে। ফলে কিন্তু হঠাৎ এমন চাপে রাউন্ড লিগামেন্ট পেইন হতে পারে বা জরায়ুতে চাপ লাগতে পারে। তাই এগুলো আমাদের ওই টাইমটাতে এভয়েড করা উচিত। এই হেভি ওয়ার্ক গুলা, লোড হুম, যেগুলাতে হুম, হুম, পড়তে পারে হুম। এই কাজগুলো এভয়েড করা উচিত। আর সিঁড়ি ভাঙার ক্ষেত্রে বলব, সিঁড়ি ভাঙলে গর্ভপাত হয় না। সিঁড়ি বেয়ে উঠলে গর্ভপাত হয় না। তবে খুব ধীরে, ধীরে রেলিং ধরে উঠতে হবে, কেয়ারফুল থাকতে হবে। তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করে ওঠা বা হাঁপিয়ে যাওয়া যাবে না। একদম পরিষ্কার একটা গাইডলাইন আমাদের জন্য। এবার আসি আমাদের ৪২ নম্বর প্রশ্নে, যা আধুনিক অনেক মায়েদের জন্যই খুব আবেগের একটি জায়গা। বাড়িতে অনেকেই হচ্ছে গিয়ে পোষা প্রাণী বা বিড়াল পালেন। তাদের মানে এই যে বিড়াল পালা বা পোষা প্রাণী পালা, হু, হু। এদের গর্ভাবস্থায় টক্সোপ্লাজমোসিস ইনফেকশনের ঝুঁকি এটা আসলে কিভাবে এড়াবেন মায়েরা? আপু আসলে অনেক মা কিন্তু প্রেগন্যান্ট হলে বাধ্য হয়েই এক প্রকার আদরের পোষা বিড়ালটিকে অন্য কোথাও দিয়ে দেন বা অডপশন এ দিয়ে দেন। তো আসলে বিড়াল গায়ে ঘষলে বা আদর করলে বাচ্চার কোনো ক্ষতি হয় না। মানে পেটের গর্ভের বাচ্চার কোনো ধরনের ক্ষতি হয় না। আসল ভয়ের জায়গাটি হলো বিড়ালের মল বা পটি থেকে। তো এই যে আপু টক্সোপ্লাজমোসিস ইনফেকশনটা এটা আসলে কি? বিড়ালের আপু মলের মাধ্যমে বিড়ালের মলের মাধ্যমে টক্সোপ্লাজমা গন্ডি নামক একটা প্যারাসাইট ছড়াতে পারে। হুম, হুম, হুম। গর্ভাবস্থার ১ম ৩ মাসে মা যদি এই প্যারাসাইটে কোনোভাবে আক্রান্ত হন, তবে কিন্তু পেটের বাচ্চার মস্তিষ্ক বা চোখের মারাত্মক ধরনের জন্মগত ত্রুটি হতে পারে। মারাত্মক ধরনের জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মাতে পারে। এমনকি গর্ভপাতও হয়ে যেতে পারে ওই সময়। তাহলে মায়েরা সতর্কতা কিভাবে মানবেন? সবচেয়ে নিরাপদ হলো গর্ভাবস্থায় বিড়ালের লিটার বক্স বা আ পটির জায়গাটি অন্য কাউকে পরিষ্কার করতে দেওয়া। হুম। আম মা কোনোভাবেই সেটি পরিষ্কার করবেন না। যদি একান্তই নিজেকে করতে হয় তবে কিন্তু অবশ্যই হাতে গ্লাভস এবং মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং কাজ শেষে সাবান দিয়ে খুব ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। আর বিড়ালকে কাঁচা মাংস খেতে দেয়া যাবে না কোনোভাবেই। সম্পূর্ণ সিদ্ধ খাবার বা ক্যাট ফুড দিতে হবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। এবার আমাদের ৪৩ নম্বর প্রশ্নে চলে আসি। ৪৩ নম্বর প্রশ্নটা আসলে প্রতিটি বাড়ির বাথরুমের একটি কমন সমস্যা নিয়ে। গর্ভাবস্থায় আমরা অনেকেই দেখি যে ইন্ডিয়ান ফ্যান বা যেটাকে আমরা লো কমোড বলি, উহু। বা এটা নিয়ে মানে কিছুটা কনফিউশন থাকে যে আমরা কি আসলে এই লো কমোড ইউজ করব নাকি হাই কমোড ইউজ করব? কোনটা নিরাপদ? আপু ১ম ৩ মাসে জরায়ু যেহেতু ছোট থাকে, তাই স্কোয়াটিং পজিশনে বা নিচু হয়ে ইন্ডিয়ান প্যানে বসলে পেটে বা জরায়ুতে কোনো মানে ক্ষতিকর চাপ পড়ে না। হুম, হুম। কিন্তু সমস্যাটা আমাদের অন্য জায়গায়। সমস্যাটা তাহলে কোথায়? আপু সমস্যাটা হচ্ছে প্রথমত গর্ভাবস্থায় প্রেশার লো থাকে। যেটা আমি হুম, আগেও হ্যাঁ, বলেছি। হ্যাঁ। নিচু হয়ে বসে থাকার পর হঠাৎ করে উঠে দাঁড়ালে কিন্তু মাথা ঘুরে পড়ে যাওয়ার মানে মারাত্মক একটা ঝুঁকি থাকে। এক্সাক্টলি। দ্বিতীয়ত হরমোনের কারণে হাড়ের জয়েন্ট গুলো শিথিল হয়ে যায়। তাই নিচু হয়ে বসলে হাঁটুতে বা কোমরে তীব্র রকম ব্যথা হতে পারে। এজন্য আমরা পরামর্শ দেই যে শুরু থেকেই একটি হাই কোমোড ব্যবহার করতে অভ্যস্ত হওয়ার জন্য। আর যাদের কিন্তু বাসায় হাই কোমোড নেই তারা বাথরুমের জন্য একটি কোমর চেয়ার কিনে নিতে পারেন। এটি পরে মানে এটি পড়ে যাওয়ার ঝুঁকি একদম কমিয়ে দিবে তখন। এক্সাক্টলি। দারুণ প্র্যাকটিক্যাল একটি সমাধান। আমাদের এবার ৪৪ নম্বর প্রশ্নে চলে আসি যে আমাদের দেশের আসলে মায়েদের মনে সবসময় সবচেয়ে বেশি উকি দেয় গর্ভাবস্থার ১ম ৩ মাসে। স্বাভাবিকভাবে রুকু বা সিজদা করে নামাজ পড়া কি নিরাপদ নাকি আসলে বসেই নামাজ পড়াটা নিরাপদ? আপু খুব গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন। অনেক মা প্রেগন্যান্ট হওয়ার খবর যেদিন থেকে জানতে পারেন, প্রেগন্যান্সির খবর জানার দিন থেকেই দেখা যায় যে পেটে চাপ লাগবে এই ভয়ে তারা চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেন। কিন্তু আসলে চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা। যদি ডাক্তারের তরফ থেকে কোনো কমপ্লিট বেড রেস্ট এর নির্দেশনা না থাকে, তাহলে
প্রথম ট্রাইমেস্টারে স্বাভাবিকভাবে রুকু এবং সিজদা করে নামাজ পড়া শতভাগ নিরাপদ, এতে কোনো সমস্যা নেই। মানে এতে কোনো বাচ্চার কোনো ধরনের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই? না আপু, একদমই না, একদমই নেই। বরং রুকু এবং সিজদা করার সময় মায়ের পেলভিক এরিয়ার এবং হচ্ছে ব্রেনের রক্ত চলাচল বাড়ে, যা হচ্ছে বাচ্চার জন্য খুবই ভালো। আর এটি এক ধরনের মানে চমৎকার হালকা ব্যায়াম বা স্ট্রেচিং, যা হচ্ছে মায়েদের কোমর ব্যথা কমাতেও সাহায্য করে। আর তাই কিন্তু বিনা কারণে বসে নামাজ পড়ার কোনো মানে প্রয়োজন নেই ওই সময়। আজকের পর্বের একদম শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। যেহেতু সামনেই গরম এবং অলরেডি গরম পড়া শুরু হয়ে গেছে এবং এটা একটা ডেঙ্গু সিজনও। তাই ৪৫ নম্বর প্রশ্নটি আসলে আমাদের অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন। প্রেগন্যান্সির শুরুতে মশার কয়েল বা অ্যারোজোল বা আমরা যে লিকুইড ব্যবহার করি, এটা আসলে কতটা ক্ষতিকর? এবং ডেঙ্গু থেকে বাঁচার নিরাপদ উপায়টা কি? আপু, ডেঙ্গু প্রেগন্যান্সি পিরিয়ডে মানে গর্ভাবস্থায় কিন্তু এটি মারাত্মক ধরনের ভয়ের একটি কারণ। কারণ হচ্ছে এটি মায়ের প্ল্যাটেলেট কমিয়ে দেয়। হুম, রক্তে হুম, হুম। প্ল্যাটেলেটের পরিমাণ কমিয়ে দেয় এবং গর্ভপাতের ঝুঁকি কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। আচ্ছা। তাই মশা থেকে বাঁচতেই হবে এট এনি কস্ট। কিন্তু তাই বলে যে ঘরে করা রাসায়নিক বা কেমিক্যাল যুক্ত মশার কয়েল বা অ্যারোসল স্প্রে করতে হবে তা কিন্তু করা যাবে না। তাহলে এই কেমিক্যাল গুলোর ঝুঁকি কতটুকু? আম ১ম ৩ মাসে বাচ্চার অর্গান বা অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হয়, যেটা আমরা বারবার বলে হুম, হুম। আসছি। কয়েল বা অ্যারোসলের যে ধোঁয়া বা ফিউমস থাকে, তাতে কিন্তু অনেক ক্ষতিকর ইন ইনসেক্টিসাইড ব্যবহার করা হয়। হ্যাঁ। ইনসেক্টিসাইড থাকে, যা হচ্ছে মা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করেন, ইনহেল করেন। এটি বাচ্চার নিউরোলজিক্যাল বা স্নায়বিক ক্ষতির কারণ হতে পারে। তাহলে আমরা মশা তাড়ানোর উপায়টা কি? সবচেয়ে পুরনো এবং শতভাগ নিরাপদ উপায় হলো মশারি। মশারি হুম, টাঙিয়ে আমরা ঘুমাবো। মায়েরা ঘুমাবে। আর দিনের বেলাতেও কিন্তু ঘুমালে মশারি ব্যবহার করতে হবে। এছাড়া জানালায় নেট লাগানো বা ইলেকট্রিক ব্যাট ব্যবহার করা খুবই নিরাপদ। আর যদি মানে মশানাশক ব্যবহার করতেই হয় ওই সময়টাতে, তবে কেমিক্যাল স্প্রের বদলে ন্যাচারাল উপাদান যেমন সিট্রোনেলা বা লেমন গ্রাস যুক্ত মশা তাড়ানোর কিছু প্যাচ বা স্প্রে পাওয়া যায়। এইগুলো ব্যবহার করা যেতে পারে, যা হচ্ছে সরাসরি ত্বকে না লাগিয়ে কাপড় লাগানো যায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। কিডোরা স্মার্ট প্যারেন্টিং এ আজকের আমাদের এই পর্বে আমরা অনেকগুলো কুসংস্কার নিয়ে কথা বলেছি, যেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে আসলে যারা নতুন মা হতে যাচ্ছেন বা যারা নতুন মা হচ্ছেন বা এখন কনসিভ করেছেন, তাদের প্রতিনিয়ত শুনতে হচ্ছে। অনেকে শুনেছেন, এখনো শুনছেন বা ভবিষ্যতেও শুনবেন। তাদের আসলে এই কুসংস্কারগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করেছি আমরা। আমাদের দৈনন্দিন জীবনের খুব জরুরি কিছু বিষয় নিয়ে বৈজ্ঞানিক সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা করছি এগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা চেষ্টা করবেন যে অবৈজ্ঞানিক যে ভ্রান্ত ধারণাগুলো আমরা প্রতিনিয়ত মেনে চলেছি। আমাদের মা, চাচিরা, দাদিরা বলে এসেছেন। এই বিষয়গুলো থেকে আপনারাও বেরিয়ে আসার চেষ্টা করবেন। আশেপাশের মানুষদেরকে সতর্ক করবেন। আ ইনফরমেশনগুলো সবার কাছে ছড়িয়ে দিবেন। আমাদের কিডোরা স্মার্ট প্যারেন্টিং এর আমাদের এই যে পর্বগুলো আমরা যে আলোচনাগুলো করছি, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের গাইনি এবং স্ত্রী এবং প্রসূতিবিদ্যা নিয়ে কর্মরত ডক্টর জুলফা সুলতানা সানা। আমরা এগুলো নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদেরকে সচেতন করা। মানুষদেরকে আপনারা আপনাদের পরিচিত মানুষদেরকে, আপনাদের আশেপাশের মানুষদেরকে সচেতন করবেন। অসংখ্য ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো আসলে আমরা সবসময় দেখে এসেছি মা চাচিরা মেনে চলেছেন, দাদিরা মেনে চলেছেন এবং এখন তারা আমাদেরকে বলেন। কিন্তু এই যে ভ্রান্ত ধারণাগুলো, এগুলো যেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এগুলো আসলে জানাটা জরুরি। আবার অনেক কিছু আমরা মেনে চলি, যেটা আসলে আমাদের আ মানে পূর্বপুরুষ বলি বা আমাদের মায়েরা, চাচিরা মেনে এসেছেন দেখে তারা আমাদেরকে মানতে বলেন। কিন্তু আদতে সেটা আমাদের বাচ্চাদের জন্য ক্ষতি, গর্ভের বাচ্চার জন্য ক্ষতি। আবার এমন কিছু আছে যেটা আসলে এটার সাথে কোনোভাবেই জড়িত নয়। তো আমরা আশা করব আমাদের যে আলোচনাগুলো, এগুলো আসলে আপনাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনবে, আপনাদেরকে সচেতন করবে, আপনাদের জীবনটাকে সহজ করবে। ধন্যবাদ ডক্টর সানা এবং ধন্যবাদ আমাদের দর্শকদের, শ্রোতা বন্ধুদের আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর তন্নি আপু। আর আমাদের কিডোরা স্মার্ট প্যারেন্টিং এর দর্শকদের উদ্দেশ্যে আমি বলব যে অমূলক বা আননেসেসারি ভয় না পেয়ে সঠিক তথ্য জেনে এই গর্ভাবস্থা বা প্রেগন্যান্সির জার্নিটাকে, এই ঘন মুহূর্তটাকে সুন্দরভাবে আনন্দের সাথে উপভোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।